এই মুহূর্তের বড় খবর, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল গ্রেপ্তার। পুরী থেকে দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফ। পুরীর ব্লু লিলি হোটেল থেকে ধৃত দিলীপ মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তৃণমূলের পরাজয়ের পর, ভোটের পর বিজেপির উদ্দেশ্যে তাকে হুমকি দিতে শোনা গিয়েছিল। তারপর দীর্ঘদিন ধরে তার খোঁজ পাচ্ছিল না পুলিশ, অবশেষে পুরী থেকে গ্রেপ্তার। दो लाइन सर, इस तरफ डेमोक्रेसी के बारे में क्या? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, একেবারে সমুদ্রের ধারে পুরীর এই হোটেলে দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। কিভাবে তার খোঁজ পেল পুলিশ, কিভাবে গ্রেফতারি? দেখো, এই মুহূর্তে অসুবিধা দেখতে পাচ্ছে যে ব্লু লিলি হোটেল, যেটা হচ্ছে একেবারে পুরীর নিউ মেরিন ড্রাইভ রোড, সেখান থেকে কিন্তু দিলীপ মণ্ডলকে রাজ্য পুলিশের টিম তারা কিন্তু বের করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সেই ছবি, এবং এই যে হোটেল রয়েছে সেই হোটেলের একটি ঘরে দিলীপ মণ্ডল সে এসে গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ জানতে পারে। গত 14 তারিখ প্রথমেই হচ্ছে দিলীপ মণ্ডল বাড়িতে হচ্ছে অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন পুলিশ আনা হয়, তখন পুলিশ যখন গিয়ে পৌঁছায় দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক সে হচ্ছে পালিয়ে যায়। কিন্তু দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলাটি কি? দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলাটি হচ্ছে 4টি ধারায় একটা মামলা হয়, যার মধ্যে 2টি নন বেলেবল সেকশন, যেটা হচ্ছে হুমকি সহ একাধিক বিষয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সহ বিভিন্ন বিষয় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেটি হচ্ছে যে তৃণমূলের যখন এবারে নির্বাচনে তার তৃণমূলের ফলাফল বিভিন্ন জায়গায় খুবই খারাপ, এবং তৃণমূলের যে ফলাফল খারাপ হওয়ার পরেও এই দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরে দিলীপ মণ্ডল তিনি জয়ী হওয়ার পরবর্তীকালে তিনি হচ্ছেন বিজয় মিছিল বার করে পৈলান এলাকায়, এবং সেই বিজয় মিছিল যখন বের করা হয় তৃণমূলের এই হারের পরেও, এবং তিনি যেহেতু ওই এলাকায় জিতেছেন, তারপরে সেই বিজয় মিছিল থেকে দেখা যায় যে দিলীপ মণ্ডল তিনি হচ্ছেন বিভিন্ন বক্তব্য রাখছেন, যে বক্তব্যে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদেরকে তিনি হুমকি দিচ্ছেন। শুধু হুমকি থেকে শুরু করে এমনকি পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে পুলিশকে তিনি ভয় পান না। পাশাপাশি তিনি বলছেন যে নানা রকমের তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন যে তিনি হচ্ছেন যতদিন না পর্যন্ত বিজেপি কর্মীদেরকে ব্যবস্থা করতে পারবেন সহ একাধিক বিষয়, এই রকম বিষয় তার বক্তব্যগুলো সামনে আসে, এবং সেই বক্তব্য সামনে আসার পর তার বিরুদ্ধে মামলা। সেই মামলার পর পুলিশ কিন্তু সেই মামলা যখন তার বাড়িতে যায়, দিলীপ মণ্ডল হচ্ছে সেই বাড়ি, যেটা দেখা যায় পৈলান এলাকায় একটা বিশাল বড় রিসর্ট কার্যত বলা যায়, এবং কার্যত রাজপ্রাসাদ দিলীপ মণ্ডলের বিধায়কের সেটা সামনে আসে, এবং দেখা যায় সেখান থেকে হচ্ছে নির্মীয়মান অংশ থেকে জানালা টপকে দিলীপ মণ্ডল পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে পুলিশ দেখে হচ্ছে গা ঢাকা দেয়, পালাতে শুরু করে। বিধায়ককে পালাতে শুরু করার পর কয়েকজনের সঙ্গে পুলিশ কথা বলে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ নেয়, দেখা যায় যে বিধায়কের খালি পায়ে যেতে যেতে অনুগামীর কাছ থেকে কারোর থেকে চটে নিচ্ছেন, কারোর কাছ থেকে হচ্ছে পাজামা ছিঁড়ে গেছিল, সেই ছেঁড়া পাজামার ওপরেই হচ্ছে ওপরে যে পাঞ্জাবিটা রয়েছে সাদা পাঞ্জাবি, সেটা খুলে যাতে বিধায়ককে চিনতে না পারে তার জন্য ব্লু টি শার্ট, সেই ব্লু টি শার্ট পরে বিধায়ক কখনো ড্রেন, কখনো হচ্ছে একেবারে জলা জমি, কখনো হচ্ছে মাঠের ওপর থেকে কার্যত পুলিশকে দেখে একটা বাড়ি দেখতে পাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে দেওয়াল ধরে ধরে কোনো রকমে একেবারে বিধায়ককে পালায় সেখান থেকে, এবং পুলিশের সেই বাড়িতে রেড হয়, এবং সেই রেডের পরে পুলিশের তো খবর সেখান থেকে বেশ কিছু ইনপুট পুলিশ পায়। তার উপর ভিত্তি করে দিলীপ মণ্ডলের ছেলেকে পুলিশ ট্র্যাক করে। ডায়মন্ড হারবার থেকে তার ছেলেকে প্রথমে ধরা হয়, তার কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র 4 রাউন্ড কার্তুজ সেটা উদ্ধার হয়। কিন্তু বিধায়ক পুত্র গ্রেপ্তার হলো, বিধায়কের নাগাল পুলিশ পাচ্ছেও না। একেবারে বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি অভিযান চলছিল, কিন্তু পুলিশ জানতে পারে বিধায়ক পুরীর একটি হোটেল রিসর্টে, ব্লু লিলি রিসর্ট, যেটা নিউ মেরিন ড্রাইভ রোড, সেখানে গা ঢাকা দিয়ে রয়েছে। কিন্তু এবারে পুলিশ হচ্ছে সেই ভুলটা করেনি। আগের বারে যখন তার এলাকায় গিয়েছিল, তার বাড়ির পেছন থেকে যখন পালিয়ে যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে হচ্ছে যেমনটা পুলিশ হতে জানতে পারছি, পুলিশের বিশাল টিম, উড়িষ্যা পুলিশের টিমকে নিয়ে একেবারে হোটেলের চারপাশে তারা কিন্তু ঘিরে ফেলে, যাতে কোনো রকমভাবে আর পুলিশ এসে দেখে বিধায়ক পালিয়ে না যেতে পারে। এবং তার পরবর্তীকালে যে ঘরে রয়েছে রেজিস্টার দেখে সেই ঘরের চারপাশে পুলিশ হচ্ছে যায়। সেখানে পুলিশ হচ্ছে প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দেয়নি, সেখানে হচ্ছে তাকে নক করে বাইরে ডাকা হয়। পুলিশ কনফার্ম হয় যখন যে দিলীপ মণ্ডল, দেখা যায় ঘরের মধ্যে একেবারে তিনি ঘুমাচ্ছিলেন। সকালবেলায় ভোরবেলা দিলীপকে ঘুম থেকে তোলা হয়, এবং ঘুম থেকে তোলার পরবর্তীকালে সেখান থেকে হচ্ছে পুলিশের টিম তাকে হচ্ছে আটক করে কিছুক্ষণ আগেই হোটেল থেকে তাকে বের করা হয়েছে, এবং রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, অফিসিয়ালি বলা হচ্ছে, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কিছুক্ষণ পর এখনো পর্যন্ত যেমনটা জানতে পারছি, যেটা পুলিশ সূত্রে খবর, যে তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে, নিয়ে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বিধায়ক যে 14 তারিখ থেকে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছিল, সেই লুকোচুরি খেলার পর অবশেষে তৃণমূল বিধায়ক, প্রাক্তন পরিবহনের প্রতিমন্ত্রী
তিনি কিন্তু ধরা পড়লো পুলিশের জালে এবং পুলিশ জানাচ্ছে বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। শুধু একটা মামলা নয়, এরকম আরো একাধিক মামলা 2021-এর পর ভোট পরবর্তী হিংসার বিভিন্ন অভিযোগ কিন্তু বর্তমানে কার্যত অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে বিধায়কের নামে। সেই রকম অভিযোগও কিন্তু বিষ্ণুপুর সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জমা পড়েছে। রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে দিলীপ মণ্ডলকে প্রথমে আটক করে বেঙ্গল পুলিশের এসটিএফ, তারপর রাজ্য পুলিশ সেখানে গিয়ে পৌঁছে গেছে। ইতিমধ্যে উড়িষ্যা পুলিশকে সঙ্গে নিয়ে এই যে অভিযান হয়, সেই অভিযানে দিলীপ মণ্ডল যে পুলিশকে থেকে পালানোর যে লুকোচুরি খেলা খেলছিল, তার পরবর্তীকালে আজকে কিন্তু দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে যাওয়া হবে এবং তার পরবর্তীকালে যে আইনগত পদক্ষেপগুলো রয়েছে সেগুলো তার বিরুদ্ধে আরো গ্রহণ করা হবে বলে পুলিশের আমরা জানতে পারছি। একেবারে পার্থ, দিলীপ মণ্ডল গ্রেপ্তার, ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে, কিন্তু দিলীপ মণ্ডল তাকে কি কারণে গ্রেপ্তার করা হলো? তৃণমূল বিধায়ক, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী, তিনি কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলে ভরাডুবির পরেও একেবারে বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গিয়েছিল, যার পর তার বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারায় এফআইআর দায়ের করা হয়। কি বলেছিলেন দিলীপ মণ্ডল, শোনাবো একবার। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আর একজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এর আগে 14 মে তল্লাশিতে বিধায়কের কৈলানে প্রাসাদে গিয়ে পৌঁছেছিল পুলিশ, তার ঠিক আগেই চম্পট দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ময়ূক ঠাকুর চক্রবর্তী। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এই 13 দিনের লুকোচুরি অবশেষে শেষ হলো। এর আগে বেআইনি বন্দুক এবং গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলে অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার পুলিশের জালে দিলীপ মণ্ডল। 12 তারিখে প্রথম ঘটনা, তারপর 14 তারিখ এই দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের টিএমসি যে বিধায়ক, তার যে আলিশান বাড়ি, সেখানে পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে তার ছেলেকে পুলিশ আধিকারিকরা কথা বলেন ছেলের সঙ্গে, কিন্তু বাড়িতে দিলীপ মণ্ডলকে পাওয়া যায়নি। এরপর সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে তিনি বাড়ি থেকে পালাচ্ছেন, জালনা থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করছেন স্থানীয়দের সাহায্য নিয়ে। এর পরবর্তী ক্ষেত্রে দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক, তার ছেলে, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন রাজ্য পুলিশের এসটিএফ এবং তার পজিশন থেকে আর্মস পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়। অস্ত্র আইনে তার এগেনস্টে মামলাও রুজু হয়। কিন্তু একটা প্রশ্ন ছিল যে কোথায় পালিয়ে গেলেন দিলীপ মণ্ডল, কারণ সোশ্যাল মিডিয়াতে তিনি অ্যাক্টিভ ছিলেন, তারপরেও পুলিশ আধিকারিকরা তাকে নাগাল পাচ্ছিলেন না। কিন্তু অবশেষে যেটা জানা গেল যে এই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তিনি বিষ্ণুপুরের আলিশান বাড়ি ছেড়ে পুরীতে মেরিন ড্রাইভের উপর হোটেল ব্লু লিলি রিসর্ট রয়েছে সেখানে থাকছেন এবং সেখানেই গা ঢাকা দিয়ে রয়েছেন। এসটিএফ যখনই এটা নিশ্চিত করে যে ব্লু লিলি রিসর্টেই রয়েছেন দিলীপ মণ্ডল, তখন স্টেট এসটিএফ এর একটা টিম তারা সেখানে যায় এবং যাওয়ার পর গতকালই তারা পৌঁছায়। আজকে সকালে ওই ব্লু লিলি রিসর্ট থেকে তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডল তাকে আটক করা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হবে এমনটাই জানা যাচ্ছে, এবং করে তাকে সেখান থেকে যে আইনি প্রক্রিয়া আছে, ভিন রাজ্য থেকে কাউকে অ্যারেস্ট বা ডিটেন করলে সেই প্রক্রিয়াই এখন চলছে। তারপর সড়ক পথে তাকে কলকাতায় নিয়ে আসা হবে। আমাদের কাছে যেটা খবর যে বিষ্ণুপুরের থানায় তাকে একবার নিয়ে যাওয়া হতে পারে এবং তারপর এই বিষ্ণুপুর থানা দক্ষিণ চব্বিশ পরগনা এটা আলিপুর কোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে। আলিপুর কোর্টে দিলীপ মণ্ডলকে তোলা হবে, পুলিশ নিজেদের হেফাজতের জন্য আবেদনও জানাতে পারে। ধন্যবাদ ময়ূক। আর এর আগে 14 মে তল্লাশি করতে গিয়ে বিধায়কের কৈলানের যে বিশাল বাগান বাড়ি সেখানে গিয়ে পৌঁছেছিল পুলিশ। একেবারে প্রাসাদ বলা যায়, সেখানে কি নেই, বিশাল লন রয়েছে, সুইমিং পুল রয়েছে, পুকুর রয়েছে, ফোয়ারা থেকে শুরু করে ক্লাসরুম রয়েছে। আর সেখান থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের প্রতিবেদন দেখুন। এটা হচ্ছে দিলীপ মণ্ডলের যে বাড়ি বা এখানে বলা যায় যে আলিশান এই বাংলো, সেই বাংলো বাড়ির চারপাশে
পুলিশের ফোর্স তারা রয়েছে এবং বাড়িতে বেশ কয়েকটা লন, যার মধ্যে এই একটা পিছন দিকের যে লন, যার সামনে হচ্ছে মাটি দিয়ে তৈরি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর রাখা রয়েছে লনে, বা কোনো জায়গায় হচ্ছে একেবারে এরকম পাখি লাগানো রয়েছে, ঝর্ণা লাগানো রয়েছে। এটা হচ্ছে বাড়ির একটা পোর্শনের ছবি আমি বলছি, এবং এরকম একটা বড় অংশ জুড়ে, তার জন্যই হচ্ছে যে বিশাল বাহিনী, সেই বিশাল বাহিনী এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাড়ি, লন, বাড়ির পিছন দিকের অংশ, সেই চারদিকে একেবারে ঘিরে রয়েছে। এইটা হলো লনের একটা পোর্শন। পাশাপাশি যাতে দেখতে পাচ্ছি গাড়িগুলো যাতে কোনো রকমভাবে না বেরোতে পারে, তার জন্য গেটের মুখে র্যাপিড ফোর্স মোতায়েন করা রয়েছে। এবং এখানে পরপর যে বিলাসবহুল কিছু গাড়ি দেখতে পাচ্ছি, নিউ মডেল স্করপিও সেটা দেখতে পাচ্ছি, ফরচুনার গাড়ি দেখতে পাচ্ছি, এবং সেখানে হচ্ছে একেবারে যে ভিআইপি স্টিকার দেওয়া, বিধানসভার যে স্টিকার দিলীপ মণ্ডল লেখা, সেই বিধানসভার স্টিকার দেওয়া একেবারে ফরচুনার রয়েছে, অন্যদিকে হন্ডা ভার্না রয়েছে। এইরকম একের পর এক যে গাড়ি, সেই গাড়িগুলো রয়েছে, এবং এই গাড়িগুলো এখানে পাহারা দেওয়ার জন্য এখানে র্যাপিড ফোর্স এখানে মোতায়েন অবস্থায় রয়েছে। এটা হচ্ছে বাড়ির পিছন দিকে একটা অংশ, অন্যদিকে পিছনের আরও অংশ রয়েছে। এখানে একটা ছোট পুকুর করা রয়েছে, এবং দেখতে পাচ্ছি যে গুহার কথা বলছে, তার সামনে পুলিশের একটা বড় বাহিনী, সেই বাহিনীও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের একাধিকবারের বিধায়ক, এবং তিনি পরিবহনের প্রাক্তন প্রতিমন্ত্রী। একবারে বিজয় মিছিল বেরোয়, এবং তার পরবর্তীকালে সেখান থেকে তিনি বিজেপির কয়েকজন নাম করে হুমকি হুঁশিয়ারি দেয়, পুলিশকে তিনি ভয় পায় না সেই বিষয়টাও বলেন। এবং তার পরবর্তীতে তার বিরুদ্ধে একটা মামলা, তার বিরুদ্ধে স্পেসিফিক 4টি ধারার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারাতে মামলা হয়, এবং পাশাপাশি হচ্ছে এই যে ধারাগুলিতে মামলা হয়, অন্যদিকে পুলিশ সূত্রে খবর তারা কিছু স্পেসিফিক ইনপুট পেয়েছে, এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে তৃণমূল বিধায়কের যে বাড়ি, সেই বাড়ি একেবারে ঘিরে ফেলেছে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছে, র্যাপিড ফোর্স রয়েছে, এবং থেকে এই যে তল্লাশি অভিযান বাড়িতে, সেই তল্লাশি অভিযান সেটা কিন্তু করছেন তারা। পাশে আরও একটা যে লন, এইখানে লন রয়েছে সুন্দর করে সাজানো অবস্থায়। আমার ডান দিকে দেখতে পাচ্ছি যে লন, সুন্দর একটা কাচের গ্লাস হাউস তৈরি করা রয়েছে একটা, এবং এখানেও বসার জায়গা সেটাও রয়েছে। এটা হচ্ছে তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, দক্ষিণ 24 পরগনা দিলীপ মণ্ডল, তার একটা বাড়ি। এইরকম আরও একাধিক বাড়ি রয়েছে, এবং সেই বাড়ির একেবারে দেখতে পাচ্ছ এখানে যেমনটা বলছিলাম, বিভিন্ন জায়গায় মাটি দিয়ে তৈরি করে সাজানো, কোনো জায়গায় ময়ূর, কোনো জায়গায় বাঘ, কোনো জায়গায় বক পাখি, সেই সবটা রয়েছে। এই যে বিশাল বাগান বাড়ি, এই যে অট্টালিকা, এখানেই পৌঁছেছিল পুলিশ গত 14ই মে, কিন্তু পুলিশ আসার আগেই জানলা গলে পাশে নির্মীয়মান বাড়ির নর্দমার উপর দিয়ে পালিয়ে গিয়েছিলেন দিলীপ মণ্ডল। আর সেই দিলীপ মণ্ডলকে 13 দিন পর পুরী থেকে গ্রেফতার করলো এসটিএফ টিম। পুরীর ব্লু লিলি হোটেল থেকে গ্রেফতার করা হলো দিলীপ মণ্ডলকে। পরে খবরে আসছে, জনতার দরবারে গত সোমবার মুখ্যমন্ত্রীর কাছে জয় কামদারের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নাম করে জমি দখল করার অভিযোগ জমা পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন 81 বছরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। আর অশীতিপর সেই বৃদ্ধের অভিযোগে তদন্তভার নিল ইডি। গতকাল প্রথমে প্রবীর মুখোপাধ্যায়ের জমিতে যান ইডি আধিকারিকরা, আর তারপর বৃদ্ধের ঠিকানা জোগাড় করে গতকাল রাতে তার বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। 3 ঘন্টা তার বয়ান রেকর্ড করা হয়, সেই বয়ান আদালতের কাছে পেশ করবে ইডি। পেশায় চিকিৎসক প্রবীর মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ওপর তাঁর ভরসা রয়েছে। ইডি আধিকারিকরা আদালতের রিপোর্ট জমা দিয়ে আগেই জানিয়েছিলেন যে সোনাপাপ্পুরা বা জয়কামদাররা শহরের সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের টার্গেট করত, যারা প্রতিবাদ করতে পারে না। এবং তেমনি একজন প্রবীণ নাগরিক ডক্টর প্রবীর মুখোপাধ্যায়, তিনি পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রীর জনতা দরবারে। ইডি আধিকারিকরা কি জানতে চান আপনার সঙ্গে? আমার কাছে জানতে চাইছিলেন যে আপনি সুবিচার পাবেন এই আশা করেন কি? আমি বলেছিলাম হ্যাঁ, কারণ এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনার ওপর আমার অগাধ বিশ্বাস, এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আপনাকে আমার জাস্টিস পাইয়ে দেবই। সেই বিশ্বাসেই আমি আছি। যা কিছু হয়েছিল মানে কিভাবে আপনাকে প্রতারিত করা হলো? খুব দুর্ব্যবহার করতো জয়কামী,
যতবার তার কাছে গেছি, আমি অসুস্থতা সত্ত্বেও যতবার তার কাছে গেছি, সে আঙুল তুলে এমন ব্যবহার করত যেন সে প্রভু, আমি ভীত, আমি অপরাধ করেছি। সে যে আমার পৈতৃক ভিটার উপর সে তার কনস্ট্রাকশন গড়ল, আমার যে ন্যায্য অধিকার আমার পাওয়ার কথা ফ্ল্যাট যেটা বলেছিল, সে ফ্ল্যাট তো দিলই না, উল্টে তার থেকেও ছোট ফ্ল্যাটের ব্যবস্থা করছিল বাড়ির পেছনের দিকে, তার সঙ্গে 17-18 লাখ টাকা ডিম্যান্ড করছিল। সেটা আমি দিতে পারবো না। সে তবু আঙুল তুলে আমাকে হুঙ্কার দিয়ে বলেছিল, যদি টাকা দিতে না পারেন তাহলে আপনি লিখে দিন যে আপনাকে ফ্ল্যাট দিচ্ছি, আপনার অবর্তমানে আপনার মেয়েরা এই ফ্ল্যাট ভোগ করতে পারবে না, আপনি রামকৃষ্ণ মিশনকে দান করবেন। এই কি যুক্তি? সে কি? আমি বুঝে উঠতে পারলাম না সে কি। আমার সম্পত্তি আমি কি করব? তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে রামকৃষ্ণ মিশনকে দান করতে হবে। এটা কি মানা যায়? আপনার প্রপার্টি, আপনার ফ্ল্যাট, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে দান করতে হবে, দান করতে হবে উনি বলতেন, এবং সেটা আঙুল তুলে হুঙ্কার দিয়ে। সে চিৎকারে ঘর কাঁপত। আমি অসুস্থ মানুষ, আমি আর কথা বলতে পারতাম না, মাথা নিচু করে উঠে চলে আসতাম। কোনো সৌজন্যবোধ নেই। ব্যাপারটা এই যে আপনি কথা বলছেন, ইডি আধিকারিকদের জানিয়েছেন? সব জানিয়েছি, হ্যাঁ জানিয়েছি। ওনারা সুন্দর কোঅপারেট করে সমস্ত তথ্য সমস্ত কিছু নিয়েছে। ওনারা কি বললেন? ওনারা বলেন আপনি জাস্টিস পাবেনই। আগে কোনোদিন পুলিশের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করেননি যে এইভাবে করা হয়? কারণ কি, যখনই খবর পেলাম যে নেতৃত্বের হাত তাদের মাথার ওপর, তখনই বুঝলাম যে এই প্রশাসনের কাছে গিয়ে আমি কোনো সাহায্য পাবো না, উল্টে আমাকেই হয়তো অন্যভাবে হ্যারাস করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।